হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা সবাই সাবধানে চলাফেরা করছো, মাস্ক ব্যবহার করছো। যথাসম্ভব বাইরে না যাওয়ারই চেষ্টা করবে, বাসায় লেখাপড়া করবে। তোমাদের এই করোনাকালীন সময়ে এই যে অনলাইনে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন, শহীদ মোহাম্মদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স রাজশাহী। আজকে তোমাদের গণিত ক্লাসে অধ্যায় 5 ও 6 থেকে যে আমি ক্লাস টেস্ট দিয়েছিলাম তার একটা সলিউশন ক্লাস করবো আর কি। সেই ক্লাসটার সমাধান দিব। তোমরা আশা করি তোমাদের খাতার সাথে মিলিয়ে দেখবে। আমি যেটা কারেকশন করে দিচ্ছি, অথবা তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকলে এখানে দেখে নেবে। আর কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এখানে যে প্রশ্নটা দিয়েছিলাম, এরকম একটা প্রশ্ন দিয়েছিলাম, এইরকম একটা প্রশ্ন দিয়েছিলাম আমি। আশা করি তোমাদের কাছে আছে। যদি নাও থাকে তাহলেও এখানে বন্ধুদের কাছ থেকে কালেকশন করে নেবে। তাছাড়া আমার স্কুলের ফেসবুক আইডিতে এই প্রশ্নটা দেওয়া আছে, তোমরা এটা সেখানে দেখে নেবে যদি কেউ না পেয়ে থাকো। হ্যাঁ, আমি 1 নম্বর অঙ্কটা করাই। প্রথমে 1 নম্বর অঙ্কে কি আছে, উদ্দীপকে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। ক, প্রশ্নটা হলো চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। তাহলে এখানে আমি যদি সমাধান ক, এখানে বলছে চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি লিখতে বলছে। তাহলে মনে করি একই স্থানীয় অঙ্কটি, একক স্থানীয় অঙ্কটি x। তাহলে দশক স্থানীয় অঙ্ক থাকবে। দশক স্থানীয় অঙ্কটি কত হবে? যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টি 7, তাহলে দশক স্থানীয় অঙ্কটি কত হবে? 7 - x। অতএব দশক স্থানীয় অঙ্কটি 7 - x। অতএব সংখ্যাটি পেতে হলে আমরা কি ভাবে পাই? আমাদের জানা আছে যে একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ করে এবং দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করে এই দুইটা গুণফলের গুণফলকে যোগ করলে যে মান পাওয়া যায় সেটা হবে সেই সংখ্যা। তো একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করা যে কথা, 1 দিয়ে গুণ না করে না দেখানো এখানে সে একই কথা। তাহলে আমি 1 দিয়ে গুণটা দেখাবো না, সরাসরি 1 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা লিখে দেবো। তাহলে একক স্থানীয় অঙ্ক x গুণিত 1 লিখলেও হয়, না লিখলে হয়। আচ্ছা, লিখিয়ে দিলাম। প্লাস এটা দশক স্থানীয় অঙ্ক, তাহলে দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 × 7 - x, এটা কত হবে? x প্লাস এটা দিয়ে গুণ করে দিই 70 - 10x। তাহলে এখানে কত হবে? 70 - 9x। এটা হলো সংখ্যাটি। আচ্ছা, এবার এখানে প্রশ্ন কি বলছে? চলক x এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। তাহলে প্রদত্ত সংখ্যাটি পেয়ে গেলাম, এটা হলো প্রদত্ত সংখ্যা। এবার স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখবো। স্থান বিনিময়কৃত বলতে কি বোঝানো হয়েছে? স্থান বিনিময়কৃত বলতে বোঝানো হয়েছে যে একক স্থানীয় অঙ্কটা চলে যাবে দশক স্থানের ঘরে, আর দশক স্থানীয় অঙ্কটি চলে যাবে একক স্থানীয় অঙ্কের ঘরে। অর্থাৎ এখানে একক অঙ্কটা হয়ে যাবে দশকের অঙ্ক এবং দশকের অঙ্কটা হয়ে যাবে এককের অঙ্ক। তাহলে অতএব স্থান বিনিময়কৃত সংখ্যাটি
স্থান বিনিময়কৃত সংখ্যাটি কত হবে? তাহলে এখানে এটা দশক আর এটা একক ভাবতে হবে, ভেবে সংখ্যাটি লিখতে হবে। তাহলে এটা দশক, এটা একক। তাহলে 7 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 10 ইন্টু এক্স কত হলো এখানে? 7 মাইনাস এক্স প্লাস 10x ইকুয়াল টু 7 প্লাস 9x। এটাই হয়ে গেল স্থান বিনিময়কৃত সংখ্যা। তাহলে প্রদত্ত সংখ্যা পেলাম এটা, এবং স্থান বিনিময়কৃত সংখ্যা পেলাম এই যে এটা 7 প্লাস 9x। তাহলে উত্তর হলো, এই কয়ের উত্তর হলো স্থান প্রদত্ত সংখ্যাটি 70 মাইনাস 9x, এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি হলো কত? 7 প্লাস 9x। এটা হলো কয়ের অ্যান্সার। এবার খতে বলছে যে সংখ্যাটি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে এটা এর আগে এই ধরনের অঙ্ক করেছো, এটা একটা সৃজনশীল অঙ্ক, কাজে এখানে এইভাবে অ্যান্সারটা করতে হবে। আচ্ছা, খতে বলছে সংখ্যাটি নির্ণয় করো। এখানে এটা মুছে দিই। খতে বলছে, প্রশ্ন খতে আছে সংখ্যাটি নির্ণয় করো। সমাধান। সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে ক থেকে পাই, এখানে বলছে কি যে সমস্ত তাপ 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 7, অঙ্কদের স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। তার মানে কোনটা 9 বেশি? স্থান বিনিময়কৃত সংখ্যাটি 9 বেশি প্রদত্ত সংখ্যার থেকে। তাহলে এখানে ক থেকে পাই প্রদত্ত সংখ্যাটি কত? প্রদত্ত সংখ্যাটি 70 মাইনাস 9x, এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি কত পেয়েছি এখানে? 7 প্লাস 9x। তাহলে প্রশ্ন মতে কি বলছে? স্থান বিনিময়কৃত সংখ্যাটি বেশি। কত বেশি? 9 বেশি। এইটা 9 বেশি। তাহলে এইটা থেকে যদি আমি এটা মাইনাস করি তাহলে 9 হবে। তাহলে প্রশ্ন মতে 7 প্লাস 9x মাইনাস 70 মাইনাস 9x ইকুয়াল টু কত বেশি? 9 বেশি। তাহলে ইকুয়াল টু 9। এখান থেকে x এর মান বের করব। তাহলে 7 প্লাস 9x মাইনাস 70 মাইনাস মাইনাস গুণ করে প্লাস 9x ইকুয়াল টু 9। তাহলে 9x তাহলে 18x, আর 7 মাইনাস 70 তাহলে কত হবে? 63 ইকুয়াল টু 9। 18x ইকুয়াল টু 9 প্লাস 63। বা কত হবে এখানে? 18x ইকুয়াল টু 72। এই দুটো যোগ করে 72 হবে। অতএব x সমান কত হলো? 72। ছোট হয়ে গেল লেখাটা, একটু বড় করে লিখি, ভালো করে লিখি। বা x সমান 72 ডিভাইডেড বাই 18 কত? 4 18 72। তাহলে এখানে 4 হলো। x এর মান পেলাম 4।
তাহলে এই 4 কি চেয়েছে, সংখ্যাটি নির্ণয় করো। এখানে সংখ্যাটি কত, এই যে এটা হলো আমাদের সংখ্যাটি। এখানে x এর মান বসাইলে সংখ্যাটি পাওয়া যাবে। অতএব সংখ্যাটি সমান কত, 70 মাইনাস 9 ইন্টু 4, 70 মাইনাস 4 9 36 বা 36, কত হবে এখানে 34। এই হলো অ্যান্সার। তাহলে সংখ্যাটি হলো কত, 34, উত্তর 34। এই হলো ক্ষয়ের সমাধান। এবার গতে বলছে যে প্রদত্ত সংখ্যাটির অঙ্কোদয়, আচ্ছা প্রদত্ত সংখ্যাটির অঙ্কোদয়, তাহলে আমরা এটা মুছে দিতে পারি। গ সমাধান, গ খ হতে পাই কত, সংখ্যাটি 34। এখানে গতে বলছে কি যে প্রদত্ত সংখ্যাটির অঙ্কোদয়, এখানে প্রদত্ত সংখ্যাটির অঙ্কোদয় কি 3 এবং 4। প্রদত্ত সংখ্যাটির অঙ্কোদয় কি কি, 3 ও 4। এই অঙ্কোদয় কি বলছে, প্রদত্ত সংখ্যাটির অঙ্কোদয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে। তার মানে এটা মধ্যে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ হবে। তো দৈর্ঘ্য আমরা জানি বড় আর প্রস্থ ছোট, আর যে বড় সংখ্যাটাকে দৈর্ঘ্য ধরবো, ছোট সংখ্যাটাকে প্রস্থ ধরবো, দিয়ে কি করতে হবে, প্রস্থ নির্দেশ করে। তবে ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্ন মতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, 4 সেন্টিমিটার, এবং প্রস্থ হবে কত, 3 সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রের কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কত হবে, সূত্র আছে আমাদের, √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এত সেন্টিমিটার, সমান এখানে 16 প্লাস 9 সেন্টিমিটার, √25 সেন্টিমিটার, সমান হলো 5 সেন্টিমিটার। এটা পেলাম কর্ণের দৈর্ঘ্য। কার কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এখন আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, এটা পেলাম আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণটাকে কোন বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। একটা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে শর্ত মতে বর্গের বাহু দৈর্ঘ্য এই 5 সেন্টিমিটার, অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান √5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে কত হলো, √25 প্লাস 25, √50 equal to √25 into 2 equal to 5√2, এত সেন্টিমিটার। বা এটাকে ক্যালকুলেটরে যদি আমরা দশমিকে রূপান্তর করি, এটা রেখে দিলেও চলে। আবার যদি ক্যালকুলেটরে আমরা গুণ করি, তাহলে 5 গুণিত √, কত
√2 এটা কত হবে 7.07, এটা হয়ে যাবে 7.07। আরো আছে এত সেন্টিমিটার, এটা প্রায় 2 ঘর যদি নিই দশমিকের পর তাহলে এখানে 1 নম্বর প্রশ্নের সমাধান হলো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটা হলো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এটা একটা উত্তর। এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এই যে এটাও একটা উত্তর, হয় এটা অথবা এটা লিখলেই হলো। এবার আমরা 2 নম্বর অঙ্কে যাব। এক নম্বর অঙ্কের সলিউশন হলো প্রস্তাব। আমরা পরের 2 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করি। দেখো এখানে বলছে কি, একটি স্টিমারে যাত্রী সংখ্যা 376 জন, ডেকের যাত্রী সংখ্যা, কেবিনের যাত্রী সংখ্যা 3 জন। ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি হলো 33,840 টাকা। এই যদি অবস্থা হয় তাহলে ডেকের যাত্রী সংখ্যাকে x ধরে সমীকরণ তৈরি করে। ডেকের যাত্রী সংখ্যাকে আমাদের x ধরে নিতে হবে। ডেক কি আর কেবিন কি? ডেক হলো স্টিমারে সবার জন্য গণহারে থাকার যে জায়গা, সেটা হলো ডেক। ডেকে সবাই নিজের নিজের সিটে, সবার জন্য পাশাপাশি সিট রাখা আছে, সবাই যে যার সিটে সিট নাম্বারে বসে যাবে। আর কেবিন হলো ছোট কামরা বিশেষ, যেখানে মানে আলাদাভাবে কোনো পরিবার বা কেউ জনগণের সাথে অন্যের সাথে একই জায়গাতে শেয়ার না করে, পাশাপাশি না থেকে আলাদাভাবে থাকার একটা ব্যবস্থা। ছোট ছোট কামরা রুম থাকে, সেই রুমগুলোকে বলা হয়ে থাকে কেবিন। আচ্ছা, তাহলে এই কেবিনের সঙ্গত কারণে কেবিনের যাত্রীর সংখ্যাটা একটু বেশি হবে, যেহেতু স্পেশাল একটা রুম আলাদা সপরিবারে যাওয়ার জন্য, যেখানে পাবলিকের কোনো প্রবেশাধিকার থাকে না। এরকম একটা তোমরা নিশ্চয়ই দেখেছো কেবিন আছে, যেমন হসপিটালে কেবিন থাকে কোনো বিশেষ ব্যক্তির জন্য, বেসিক ট্রিটমেন্ট করতে হয় সেখানে সাধারণের চেয়ে। তো ঠিক সেরকম স্টিমারে সেরকম 2টা জায়গা থাকে, একটা হলো কেবিন আর একটা হলো ডেক। তো ডেকের ভাড়া সঙ্গত কারণে কম, কেবিনের ভাড়া একটু বেশি। এখানে বলছে যে স্টিমারের যাত্রী সংখ্যা হলো 376 জন। একটা স্টিমারে মোট যাত্রী আছে 376 জন। ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ। অর্থাৎ ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ, কেবিনে যদি 2 জন থাকে তাহলে ডেকে আছে 3 গুণ, তাহলে 3 গুণ আর 6 জন। তাহলে যা থাকবে তার সংখ্যা, ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ। মানে কেবিনে যদি 3 জন থাকে তাহলে ডেকে কতজন থাকবে? তার 3 গুণ, অর্থাৎ 3 3 9 জন। ডেকে যদি কেবিনে যদি 4 জন থাকে তাহলে ডেকে কতজন থাকবে? তার 3 গুণ, 3 4 12 জন। এইভাবে আর কি। তাহলে ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া, মাথা পিছু ভাড়া মানে একজনের ভাড়া হলো 60 টাকা। আর সব মিলে ডেক এবং কেবিন সব মিলে মোট ভাড়া প্রাপ্তি হলো 33,840 টাকা। তাহলে ডেকের যাত্রী সংখ্যাকে x ধরে সমীকরণ তৈরি করতে হবে। তাহলে এখানে সমাধানে আমরা করি। তাহলে ডেকের যাত্রী সংখ্যা ধরে মনে করি ডেকে যাত্রী সংখ্যা x জন। মনে করি ডেকের যাত্রী সংখ্যা হলো x জন। তাহলে কেবিনের যাত্রী কত হবে? 3 ভাগের 1 ভাগ। তাহলে অতএব কেবিনের যাত্রী সংখ্যা হবে কত? x/3।
এতজন। তাহলে এর 3 গুণ এটা হলো, আর এর 3 ভাগের 1 ভাগ হবে এটা, এর 3 গুণ এটা, অর্থাৎ এর 3 ভাগের 1 ভাগ এটা, বিপরীত কথা। তাহলে অতএব প্রশ্ন মতে তাহলে কি পেলাম, যে ডেকের যাত্রী সংখ্যা পেলাম x জন, আর কেবিনের যাত্রী সংখ্যা পেলাম তাহলে x/3 জন। মোট যাত্রী সংখ্যা কতজন আছে? 376 জন। তাহলে এই দুইটা যোগ করলে 376 জনের সমান হবে। অতএব প্রশ্ন মতে x প্লাস x/3 সমান হলো 376। এটা হলো সেই সমীকরণ, ইহাই নির্ণয় সমীকরণ, ইহাই নির্ণয় সমীকরণ। এটা হলো ক এর উত্তর। এবার খতে বলছে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রীর সংখ্যা কতজন। এবার আমরা খতে নির্ণয় করব যে ডেকের যাত্রীর সংখ্যা কতজন আর কেবিনের যাত্রীর সংখ্যা কতজন, এটা আমরা বের করব। তাহলে এটা মুছে দিই। সমাধান ক হতে পায় x প্লাস x/3 ইকুয়াল টু 376। এখান থেকে x এর মানটা আমরা বের করবো সেই সমীকরণ থেকে। 3x প্লাস x ইকুয়াল টু 376 বা 4x/3 equal to 376 4x equal to গুণ 3 into 376, অতএব x equal to 3 into 376 divided by 4। এটা কত হবে? 4 9 36 4 4 16 94, 3 4 12 2 হাত থেকে 1 3 9 27 282। এত x এর মান এটা পেলাম। x এর মান পেয়ে যাওয়াই মানে এখানে কিসের ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা পেয়ে যাওয়া। তাহলে x টা কি ধরেছিলাম? x টা ধরেছিলাম ডেকের যাত্রী সংখ্যা। অতএব ডেকের যাত্রী সংখ্যা হলো কতজন? 282 জন। এবং কেবিনের যাত্রী সংখ্যা কতজন হবে? তাহলে এটা 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 282/3 এতজন। এটা যদি 3 9 27 3 4 12 অর্থাৎ 94 এতজন। তাহলে ডেকের যাত্রী সংখ্যা আর কেবিনের যাত্রী সংখ্যা পেয়ে গেলাম। এই দুটাই হলো উত্তর। আচ্ছা, এবার আমরা কি করব? গতে কেবিনের মাথাপিছু ভাড়া নির্ণয় করব। গতে বলছে কেবিনের মাথাপিছু ভাড়া কত। গ নম্বর প্রশ্নে বলছে, গতে বলছে যে কেবিনের মাথাপিছু ভাড়া কত। কেবিনের মাথাপিছু ভাড়া কত? মাথাপিছু ভাড়া কত এটা নির্ণয় করব। সমাধান খ হতে পায় ডেকের যাত্রী কতজন? ডেকের যাত্রী সংখ্যা কতজন? 282 জন। এবং কেবিনের যাত্রী সংখ্যা কতজন? 94 এতজন। তাহলে বলা আছে যে ডেকে মাথাপিছু ভাড়া কত টাকা? ডেকে যাত্রী মাথাপিছু ভাড়া 60 টাকা। তাহলে
এখানে যাত্রী আছে এতজন, তাহলে এতজনের মোট ভাড়া কত হবে? যেহেতু ডেকে মাথা পিছু ভাড়া 60 টাকা, অতএব ডেকে কতজন আছে? 282 জনের মোট ভাড়া কত হবে? তাহলে 282 গুণিত 60 এত টাকা। এটা গুণ করলে কত হয়? 282 গুণিত 60 16,920 টাকা এত টাকা। তাহলে দেখে 282 জনের মোট ভাড়া এত। মোট ভাড়া প্রাপ্তি কত টাকা ছিল? এত টাকা। যেহেতু মোট ভাড়া প্রাপ্তি কত টাকা? 33,840 টাকা। তাহলে এই মোট ভাড়া থেকে আমি ডেকের ভাড়া যদি মাইনাস করি তাহলে কেবিনের মোট প্রাপ্ত ভাড়া পাওয়া যাবে। অতএব কেবিনের মোট প্রাপ্ত ভাড়া সমান 33,840 মাইনাস 16,920 সমান হলো, বিয়োগ করলে সেটাই হয় 16,920 হয় এত টাকা। অতএব কেবিনের মাথা পিছু ভাড়া নিচে এসে কেবিনের মাথা পিছু ভাড়া হবে। কেবিনের মাথা পিছু ভাড়া কেবিনের মাথা পিছু ভাড়া কত হবে? তাহলে মোট ভাড়াকে কেবিনের যাত্রী সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। কেবিনের যাত্রী সংখ্যা এইটা, তাহলে এখানে 16,920/94 এত টাকা। তাহলে কত হবে এটা ভাগ করলে? 16,920 ভাগ 94 সমান 180 এত টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম কেবিনের মাথা পিছু ভাড়া 180 টাকা। এটাই হলো উত্তর 180 টাকা। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এটা খুব কঠিন তেমন কিছু না। তোমরা এই ধরনের একটা অঙ্ক ছিল বইয়ে, তোমরা করেছো নিশ্চয়ই। ওইটারই হুবহু এরকম না হলেও ওই রকমই এই অঙ্কটা। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরে আবার অন্য সলভ ক্লাস নিয়ে দেখা হবে। তোমরা এই অঙ্কটা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে, বুঝবে। আর প্রতি শনিবারে দশম শ্রেণীর যে প্রশ্ন আছে প্রশ্নগুলো নিতে আসবে, প্লাস প্রশ্নগুলো নিতে আসবে এবং আগের যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেই প্রশ্নের উত্তর খাতা দিয়ে যাবে এবং আগের তারা আবেদনটা দিয়েছিল তার উত্তর আমি তোমাদেরকে দেখে খাতাগুলো সব ফেরত দেবো। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।